আসসালামু আলাইকুম। ধরেন 12 তারিখের ইলেকশনের পরে 13-14 তারিখে রেজাল্ট হয়ে গেল, জামাতে ইসলাম বাংলাদেশে সরকার গঠন করলো। তারপর কেমন বাংলাদেশ হইব? এই যে আমরা স্বপ্ন দেখতেছি, অনেকেই ভাবতেছেন এই হইলে এই হবে, বিএনপি আসলে এই হবে, জামাত আসলে এই হবে। আসলে জামাত যদি আসে তাহলে বাংলাদেশটা কেমন হবে? আমি একটা কল্পনার বাংলাদেশ আমার মনে মনে আমি রচনা করছি যে আমি এই বাংলাদেশ দেখতে চাই এবং এই বাংলাদেশই হবে বলে আমি আশা করি। আমি সেটা নিয়ে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। ধরেন আমার নাম রফিক, আমি বিবাহিত, আমার একটি মেয়ে আছে কলেজে পড়ে, একটি ছেলে আছে স্কুলে পড়ে। আমি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি। আমি থাকি রামপুর আর বাড্ডায়। বাড্ডায় একটা জায়গা আছে আমার। এই জায়গাটা নিয়ে আমি খুব ঝামেলায় ছিলাম এতদিন। সবাই বলতেছিল ইলেকশনটা যাক, তারপরে যে নতুন সরকার আসলে হয়তো বা আপনার এটা সমাধানটা হয়ে যাবে। মিউটেশন নিয়ে কি একটা প্রবলেম। আমি বহুদিন ঘুরেছি সেই ভূমি অফিসে, কিছুই হয়নি। তো আগস্টের আন্দোলনের পরেও গেছি, কিছুই হয়নি। অনেক টাকা ঘুষ দরকার। ওয়েট করছিলাম যে দেখি দেশে যদি পরিবর্তন আসে। জামাত ইসলাম তো বলেছিল যে আমরা আসলে ঘুষ দুর্নীতি সব বন্ধ করব। ওয়েট করছিলাম। ইলেকশন হয়ে গেল। ইলেকশনের পর আজকে 15ই ফেব্রুয়ারি জামাত পাশ করেছে। জামাত সরকার গঠন করছে, সবকিছু প্রক্রিয়া চলছে, এখনো গদিতে বসেনি, কিন্তু জামাত সরকার গঠন করবে, সবকিছু রেডি আছে। তো আমার সেই চাকরি স্থল হলো ধানমন্ডিতে। আমি রোজ এই বাগদা থেকে ধানমন্ডি যাই, অফিস করি। কখনো কখনো মেয়েটাকে কলেজে দিয়ে তারপরে যাই। তো আজকে মেয়েকে বললাম আমার অফিসে একটু তাড়াহুড়া আছে, তুমি আজকে একা চলে যেও, কালকে আমি তোমাকে দিয়ে যাব। যথারীতি ঘুম থেকে উঠলাম, ব্রেকফাস্ট করলাম, অফিসে যাব। বাড়ি থেকে বেরোলাম, একটা সিএনজি বা স্কুটার যেটাকে বলেন আপনারা, সিএনজি কে থামালাম, বললাম মামা ধানমন্ডি যাবেন? ড্রাইভার সাহেব বললেন যাবো মামা। জিজ্ঞেস করলাম ভাড়া কত? বললো ভাড়া নিয়ম যেটা আছে সেটাই দিবেন। আমি বললাম বুঝলাম না মামা। বললাম নিয়ম যেটা আছে এইটাই দিবেন, মিটারের উপরে যত পার্সেন্ট সরকার দিতে কইছে সেইটাই। এখন আর এই দিন নাই, আমরা নিয়ম অনুযায়ী গাড়ি চালাবো। আমি জিজ্ঞেস করলাম মামা হঠাৎ? আমার দিকে তাকিয়ে সিএনজি ওয়ালা একটু মুচকি হাসি দিয়ে বলল দিন পাল্টাইছে মামা। মনটা ভালো হয়ে গেল। আসলে কি দিন পাল্টিয়েছে? একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে তুমি বিশ্বাস করতে পারছিলাম না যে দিন পাল্টিয়েছে। যাক গিয়ে স্কুটারে চলে অফিসে নামলাম। অফিসে যে বসবো, যেতে যেতে ভাবছিলাম আমাদের অফিসের যে অফিস সহকারী আছে উনি হয়তো এখনো আসেননি। ওর নাম মানিক, ও অফিসের অফিস সহকারী। আমাদের সকালবেলায় চাটা দেবার দায়িত্বটা ওর, কিন্তু কখনোই আমাদের আগে আসে না। ও সবসময় আমাদের পরে আসে। ইভেন কি আমার যে ম্যানেজার সাহেব আছেন তারও পরে আসেন। ওকে কেউ কিছু বলে না, ওকে কেউ নাড়াতে চায় না। কারণ কি জানেন? ও একটা বড় দলের সাথে সংযুক্ত, মানে রাজনীতি করে আর কি। অফিসে কেউ কিছু বলে না। মালিক যখন খুশি আসার আসে, যখন যাবার তখন চলে যায়। ম্যানেজার সাহেবও তাকে কিছু বলে না। ভাবলাম চাটা কি নিচ থেকে খেয়ে যাব, কারণ মানিক তো এখনই আসবে না। মানিক আস্তে আস্তে 10টা 10:30 বেজে যাবে। কি মনে করে আর থামলাম না, চলে গেলাম অফিসে। অফিসে গিয়ে দেখি মালিক আমার আগে চলে আসছে। জিজ্ঞেস করল মালিক আপনি আজকে এত তাড়াতাড়ি? আমার দিকে একগাল হেসে বলল দিন বদলাইছে স্যার। আরেকটা ধাক্কা খেলাম। চেয়ারে বসলাম, মালিক চা নিয়ে আসলো। বিশ্বাস করবেন কিনা বন্ধুরা, এই যে চাটা আমি পেলাম, এখানে 3.5 বছর আমি আছি, আজকে প্রথম অফিসে ঢোকার সাথে সাথে চা পেলাম। এর আগের দিনগুলোতে কখনোই কখনোই মালিক সাহেব যতদিন যাবৎ চাকরি করছে, মালিক সাহেব এসছেন বছর 1.5 হবে, কখনোই সে আমাদেরকে 10:30 11টার আগে চা দেয় না। যাকে ফাইল নিয়ে ম্যানেজার সাহেবের রুমে ঢুকলাম, গিয়ে দেখলাম আমাদের ম্যানেজার সাহেব খুব ফুরফুরা বেজায় আছে। বললো আসুন আসুন রফিক সাহেব বসুন। আমি বললাম স্যার স্যালারি ফাইলটা নিয়ে এসেছিলাম। হ্যাঁ হবে হবে, স্যালারি ফাইল তো হবেই। চা খেয়েছেন? আমি বললাম জি স্যার। আজকে হঠাৎ করে মালিক একেবারে আগে আগে এসছে। বলে হ্যাঁ হ্যাঁ আমাকে 2 নাম্বার চা দিল। কেন স্যার হঠাৎ করে মালিকের এই পরিবর্তন? বললেন বুঝলেন না রফিক সাহেব,
দিন পাল্টাইছে। যাকে আবারও ধাক্কা খেলাম। স্যারকে বললাম, স্যার আমি আজকে একটু লাঞ্চের পর চলে যাব, আমার সেই যে মিউটেশনের ব্যাপারটা আছে, আমাকে একটু ভূমিকা অফিসে যেতে হবে, আমি কি স্যার যেতে পারবো? হ্যাঁ যান যান, আপনার সেটা এখনো হয়নি? না স্যার। বলে এখন যান, এখন হয়ে যাবে। কি করে বুঝলেন স্যার এখন হয়ে যাবে? যান যান, যা দেখেন সব কিছুই পাল্টে গেছে। মনটা আবারও ভালো হয়ে গেল। যাক, গিয়ে লাঞ্চের পর অফিস থেকে নামলাম, এবার বাসে যেতে হবে। বাস স্ট্যান্ডে এসে দেখি সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে, অথচ এই বাস স্ট্যান্ডটাতে কখনোই লাইন ছিল না। এখানে এসে গাড়িগুলো থামতো, যে যার মতো উঠতো, যে যার মতো নামতো। আমি ভাবলাম আমি কি ভুল বাস স্ট্যান্ড এসেছি কিনা। লাইনে দাঁড়ানো লোকজনকে জিজ্ঞেস করলাম, ভাইয়া এই বাস কি রামপুরে যাবে? হ্যাঁ যাইবো তো, কেন? রামপুরার গাড়িতে এরকম লাইন? একটি প্যাসেঞ্জার পিছন থেকে বলে উঠলো, আঙ্কেল বুঝলেন না, দিন পাল্টে গেছে। যাকে আমিও লাইনে দাঁড়ালাম আর ভাবলাম আসলেই তো দিন পাল্টিয়ে যাচ্ছে। বাসটি এসে থামলো। কন্ডাক্টর যে আছে ও গেটে দাঁড়িয়ে বলছে, শুনেন শুনেন, ভিতরে জায়গা নাই, বসার কোনো সিট নাই, দাঁড়ায় যদি যান তাহলে ভাড়া অর্ধেক দিলেই হবে, বৈশা গেলে ফুল ভাড়া দিতে হইব। আমি ভাবলাম দাঁড়িয়ে গেলে অর্ধেক, ঠিক আছে, আমার তো যাবার প্রয়োজন আছে। আমি উঠে গেলাম। বাস চলছে, আমরা বেশ কজন দাঁড়িয়ে, বাকি লোকগুলো বসে। কন্ডাক্টর আসলো, ভাড়া চাইলো। আমি বললাম কত? 10 টাকা। আমি জিজ্ঞেস করলাম, কেন এখান থেকে তো 25 টাকা নেন আপনারা রামপুরাতে? বলে দিন পাল্টে গেছে স্যার। মনটা আবারও ভালো হয়ে গেল। একসময় আমার গন্তব্যস্থলে নামলাম, ভূমি অফিসে গেলাম। ভূমি অফিসে গিয়ে আমি যে দৃশ্য দেখলাম সেটা আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। যে অফিসটাতে সবসময় প্রচন্ড লোকের কোলাহল থাকতো, দালালদের দৌরাত্ম থাকতো। এখানে সিগারেট বিক্রি করছে, এখানে চা বিক্রি করছে, এখানে এইটা বিক্রি করছে, চটপটি বিক্রি করছে, মানুষের ভিড়, একটা চিৎকার, চিল্লা পাল্লা, সবকিছু। সেই ভূমি অফিসটা আজকে না শান্ত, কোনো বাইরের উৎপাত নেই, কোনো মানুষের আনাগোনা নেই। যে কয়জনের কাজ আছে তারাই শুধু আসছেন। আমি তখন বুঝলাম আমি বোধহয় ভুল জায়গায় এসেছি। না না না, তারপর আমি সাইনবোর্ড দেখে দেখলাম না, ভূমি অফিসে আমি এসেছি। উপরে গেলাম, যে অফিসারটার পিছনে আমি এতদিন ঘুরছিলাম তার টেবিলেই গেলাম, গিয়ে বললাম, স্যার আমার কাজটা। হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে। স্যার আপনি তো অনেকদিন যাবৎ বলছেন হয়ে যাবে হয়ে যাবে, হচ্ছে না তো। আপনার কাজটা হয়ে যাবে, ফাইল দিয়ে দিয়েছি, আপনার কোনো টেনশন নেই, নেক্সট উইক এসে কাগজপত্র দিয়ে যাবেন। আমি বসেছিলাম, যে এখন উনি বলবেন টাকা পয়সা কত দিব, যে টাকাটা আমি আগেই তার সাথে ফিক্স করেছিলাম সেটা কিভাবে দেব। বললাম, স্যার ওই একটা পেমেন্ট ছিল। না 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 না, কোনো পেমেন্ট টেমেন্ট লাগবে না। কিসের পেমেন্ট ভাই, কিসের পেমেন্ট? সরকারি কাজ, আমরা সরকার থেকে বেতন পাই না? আপনার কাজ এতদিন দেরি হয়েছে এর জন্য সরি। আপনি আপনার কাগজ পেয়ে যাবেন 7 দিন পরে, কোনো পয়সা লাগবে না। বিশ্বাস হচ্ছিল না, বিশ্বাস করেন বন্ধুরা, বিশ্বাস হচ্ছিল না। আমি তার দিকে হা করে তাকিয়ে আছি। ভদ্রলোক বললেন, আরে ভাই বিশ্বাস করেন, আপনার কাজ হয়ে যাবে, কোনো কিছু লাগবে না, আর কথা বাড়াইল না। আপনি এখন নিশ্চিন্ত মনে চলে যান, আমি আপনার কাজটা করে দিতেছি, আগামী সপ্তাহে কাগজপত্র দিয়ে যান। আমি জিজ্ঞেস করলাম, স্যার হঠাৎ করে আপনি? একটু আমতা আমতা করছিলাম। ওই ভদ্রলোক তার টেবিল থেকে আমার মুখের কাছে মুখটা এনে বলল, বুঝলেন না, দিন পাল্টাইছে। মনটা আবারও ভালো হয়ে গেল। বাড়িতে এলাম, বাড়িতে এসে দেখি আমার মেয়ে টুস্কি বাড়িতে নেই, ছোট ছেলে রনিকে নিয়ে বাইরে গেছে। আমি বউকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, এই সন্ধেবেলা ওরা কোথায় গেছে? আমার ওয়াইফ বললো, পাশের মোড়ে চটপটি খেতে গেছে। আমি বললাম, এই সন্ধেবেলায়? দিনকাল ভালো না, ছেলেপেলার উৎপাত করে, তুমি শোনো নি? রাস্তায় বলে টিজ করে বাজে বাজে ছেলেরা। আমার ওয়াইফ বলল, চুপ থাকো তো, দিন পাল্টাইছে। আমি না এই সারাদিনের ঘটনাগুলো দেখে আমি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। কারণ আমি আমার এই মেয়েটাকে নিয়ে যখন এই 7 দিন আগেও, ইলেকশনের আগেও যখন রিক্সার জন্য নিচে দাঁড়িয়ে থাকতাম, তখন দেখতাম কিছু বখাটে ছেলে পেলে যাচ্ছে আর কেমন যেন একটা দৃষ্টিতে আমার মেয়ের দিকে তাকাচ্ছে। একদিন তো এদের মধ্যে একজনের একটা বাজে কমেন্ট করে বলল। আমি ডাক দিলাম, এই ছেলে এদিকে আসো। দুলতে দুলতে আসলো 4-5 জন একসাথে। বললো, কি হয়েছে আঙ্কেল, তুমি কি বললে? কিছু কই নাই তো।
তুমি যেন কি একটা বললে। কি বলুম, আপনার মায়েরা দেখতেছিলাম, সুন্দর দেখতেছিলাম, তা আপনি রাগ করেন কেন? এই ছেলে, তুমি তো অসম্ভব বেয়াদব তো। তুমি কোন পাড়ার ছেলে? আরে আঙ্কেল, আমি যেখানেরই হই, আমি এখানেরই ছেলে। আপনার মেয়ের কি কামড় মারছি? না আপনার মেয়ের গায়ে হাত দিছি? আপনি যে খামা খামা রিয়েক্ট করতেছেন, যান যান আপনার কামে যান। সেই এলাকায় আমি থাকি। আমার মেয়েটা সন্ধ্যাবেলায় বাইরে চলে গেছে। যাক গিয়ে মেয়েটা আসলো, বললাম কিরে মা, তোর ভয় লাগে না? এই যে সন্ধ্যাবেলায় গেলি, তুই দেখিয়েছিস পাড়ার কিছু বখাটে ছেলে এমন উৎপাত করে। মেয়েটি বলল, দিন পাল্টাইছে আব্বা, ওর আর এখন নাই এই মহল্লায়। পরদিন সকালে যখন মেয়েকে নিয়ে আমি আবার স্কুলে যাচ্ছি, আমি আসলেও দেখলাম পাড়াটা শান্ত, সেই বখাটে ছেলেগুলো নেই। পাড়ার পাশে শুক্কুরের যে চায়ের দোকানটা আছে সেখানে বসে আড্ডা মারতো। হঠাৎ করে মনে হলো আমি একটু দেখে আসি তো শুক্কুরের দোকানে ওরা আড্ডা দিচ্ছে কিনা। মেয়েটাকে বললাম রিক্সা দাঁড় করা, আমি শুক্কুরের দোকান থেকে আসছি। শুক্কুরের দোকানে গেলাম, শুক্কুরকে বললাম, কি শুক্কুর মিয়া, কেমন আছেন? শুক্কুর মিয়া বলল, আসসালামু আলাইকুম স্যার, ভালোই আছে, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালোই। আচ্ছা শুক্কুর মিয়া, এই যে কতগুলো ছেলে এখানে বখাটে ধরনের বসে বসে আড্ডা মারতো, এরা এখন কোথায়? দেখছিল যে ফালাইছে স্যার, সব ফালাইছে, কেউ নাই, কেউ নাই স্যার। জানেন স্যার, চা খাইয়া পয়সা দিত না। কি করুম, গরিব মানুষ, এখন লোকে ঝামেলায় যাবো। আচ্ছা কয়দিন ধরে নাই, ইলেকশনের পরের দিন থেকে আউট হয়ে গেছে গা। এমন সময় একটি পুলিশের গাড়ি এসে থামলো। কজন পুলিশ নেমে আসলো, সাথে একজন সাব ইন্সপেক্টর অথবা এএসআই, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, আমি ঠিক ভালো করে মার্ক করিনি। বললো, কি শুক্কুর মিয়া, কেমন আছো? বুঝলাম এরা এখানে এসে চা খায়। চা দাও। চা খাচ্ছে। আবার জিজ্ঞেস করে শুক্কুরকে, শুক্কুর কোনো অসুবিধা আছে? লোকজন ডিস্টার্ব করে তোমাকে এখন? না স্যার, না না স্যার, করে না। আচ্ছা, চা খাওয়া শেষ। অফিসার মালিব্যাগ থেকে টাকা বের করলো। শুক্কুর মিয়া বললো, স্যার পয়সা লাগবো না, আপনারা আমাদের দেখভাল করেন, পয়সা লাগবো না। পুলিশ অফিসারটি বলল, শুক্কুর মিয়া, দিন পাল্টাইছে, পয়সা নাও। তোমার এই চায়ের পয়সা তো সরকার আমাদের দেয়। দিন পাল্টাইছে শুক্কুর মিয়া, এখন আর সেই দিন নাই যে কেউ এসে তোমার দোকানে চা খাইবো আর তোমার পয়সা দিব না। পুলিশগুলো চলে গেল। শুক্কুর মিয়ার মুখে হাসি, আমার মুখেও হাসি। আমি কনফার্ম হয়ে গেলাম, দিন পাল্টিয়েছে, সেই দিন আর নাই। আমি গতকাল থেকে এখন অবধি যতগুলো ঘটনা দেখলাম, তাতে বিশ্বাস করতে ইচ্ছা হচ্ছে যে দিন পাল্টে গেছে। কারণ কালকে প্রথম যখন সেই সিএনজি ওলা আমাকে বলছিল দিন পাল্টাইছে মামা, দিন পাল্টাইছে, আমি বিশ্বাস করতে পারিনি। এখন বিশ্বাস হচ্ছে। আসলে জামাত যদি সরকার গঠন করতে পারে, তাহলে এই ডায়লগটা আপনারা সবার মুখেই শুনবেন, দিন পাল্টায় গেছে স্যার। আমি এরপর বিএনপি যদি পাশ করে তাহলে কি অবস্থা হবে সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমার কল্পনাতে এটাও আছে, বিএনপি সরকার গঠন করলে কি হবে বাংলাদেশে পরবর্তীতে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফিজ।